আচ্ছা, আমরা তাহলে শুরু করি আলোচনা আজকের মোটামুটি। এখন আজকে আমাদের টার্গেট হচ্ছে পিসিএম নিয়ে টুকটাক আলোচনা করা। আজকেও আমরা ম্যাথ করব না, ম্যাথ ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে করব। আজকে হচ্ছে টুকটাক থিওরি নিয়ে আলোচনা করব। পিসিএম টা ডিজিটালের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এখানকার প্রত্যেকটা টপিক মোটামুটি কিছু কিছু সূত্র আমাদের একটা জানার দরকার আছে। তো দেখেন, এখানে আমাদের পিসিএম এর সিস্টেম কি বলতেছি, যে আমাদের হয়তো একটা অ্যানালগ সিগন্যাল থাকবে। এই সিগন্যালকে আমরা ফার্স্ট অফ অল স্যাম্পলিং করব। স্যাম্পলিং জিনিসটা কি সেটা লাস্ট ক্লাসে টুকটাক আমরা আইডিয়া দেখছি যে আসলে স্যাম্পলিং কিভাবে করা হয় বা স্যাম্পলিং এর মেন থিমটা কি। যে আমরা একটা নির্দিষ্ট রেটে স্যাম্পলিংটা করব, যাতে আমাদের মেসেজ যেটা আছে এটা যেন ডিস্টর্ট না হয়ে যায়, এতে যেন কোনো অন্য কিছু মিক্স না হয়ে যায়, অথবা যখন আমরা মেসেজটাকে আবার রিটার্ন করতে চাচ্ছি, কারণ আমি তো মেসেজ পাঠালাম কাজ শেষ এরকম না, আমার মেসেজ তো কারো না কারোর কাছে পৌঁছাইতে হবে। তো তার কাছে যেন আমার মেসেজটা ঠিকঠাক ভাবে পৌঁছায়, এই জন্য আমরা একটা নির্দিষ্ট রেটে স্যাম্পলিং করব। এবার স্যাম্পলিং এর পরে আসলে কাজ শেষ না, আরো কিছু টুকটাক কাজ আছে, ওইগুলা নিয়ে মূলত আমাদের আলোচনা। সেখান থেকেই মূলত আমাদের এই পালস কোড মডুলেশন জিনিসটা আসছে। মানে এক কথায় আমরা এই কোন সিগন্যালকে কোড আকারে আসলে মডুলেট করব। আগে যেমন আমরা অ্যানালগের ক্ষেত্রে দেখছিলাম যে সিগন্যাল মডুলেশনের কিছু সিস্টেম আছে, এখানে আমরা এরকম কিছু কোড আকারে আসলে মডুলেট করতেছি। যেহেতু এটা একটা ডিজিটাল মডুলেশন, ফলে এখানে আসলে কোডের কনসেপ্টটা আসতেছে। তাহলে স্যাম্পলিং এর পরের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কোয়ান্টাইজিং করতে হবে। এই যে স্যাম্পলিং করার পরে সিগন্যালটা দেখতে অনেকটা এরকম হবে, যেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, ওই অ্যারো দিয়ে দিয়ে দেখছিলাম জিনিসটা। খেয়াল করে দেখেন, এই যে এর যে মাথা, মানে এই যে আমাদের যে উইথ গুলা আছে, এর যে মাথা, এটা এক্স্যাক্টলি আমাদের দেখেন মেসেজকে ফলো করতেছে। মেসেজের ইয়েটা দেখতে যেরকম, এর মাথা কিন্তু এক্স্যাক্টলি সেরকম শেপই আসলে আছে। ওইটা দ্বারা মূলত আমাদের এই মেসেজের ফরম্যাটটাকে আসলে মিল করতেছে। এরপরে এটাকে আমরা কোয়ান্টাইজ করব। কোয়ান্টাইজেশন নিয়ে আমি আলাদা আলোচনা করতেছি, আপাতত জাস্ট জানেন যে কি কি হচ্ছে। দেন কোয়ান্টাইজেশনের পরে আমাদের এইখানে দেখেন ভ্যালু গুলো কি, এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না, আমি আলোচনা করলে বুঝতে পারবেন। মূলত কি হয়, যে আমরা একটা অ্যানালগ সিগন্যালের জিরো থেকে শুরু করে কোটি কোটি মান কিন্তু এখানে পাওয়া সম্ভব। জিরো, 0.1, 0.001, মানে আরো যত ছোট ছোট ভ্যালু আছে সব কিন্তু জানা সম্ভব। কিন্তু আমরা যখন ওকে ডিসক্রিট করে ফেলবো, তখন কিন্তু আর সব মান আমাদের জানা সম্ভব না। এখানে একটা মান আছে, তারপরে দেখেন এইখানে ইন বিটুইন যে ভ্যালু গুলো আমাদের এই যে এখানে যে আছে, এগুলা কিন্তু বাদ চলে যাচ্ছে। এবার এই যে বাদ চলে যাচ্ছে বললাম, কত কত ভ্যালু নেব, তাহলে এরকম কিন্তু অনেকগুলা হয়ে যাবে। ধরেন কথার কথা, 0.2 আসলো, এরপরে কোনোটায় চলে আসছে 0.6, ওয়ানের ক্ষেত্রে হয়তো চলে আসতেছে 1.4, 1.7। এরকম কিন্তু র্যান্ডম অনেকগুলো ভ্যালু চলে আসবে, আমরা চাইলেই কিন্তু এত ভ্যালু নিতে পারবো না। কারণ যত ভ্যালু নেব আমাদের লেভেল তত বেড়ে যাবে। লেভেল বাড়া মানে কিন্তু আমাদের আসলে ব্যান্ডউইথ বা অন্য সবকিছুতে ইফেক্ট পড়বে। এজন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু নেব। সেই স্ট্যান্ডার্ড করার সিস্টেমটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইজিং। এখানে দেখে ওই জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এখানে কোনো মার্ক করা নাই। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে একটু ওই যে গ্রাফ দিয়ে দেওয়া আছে, ভ্যালুগুলো একটা নির্দিষ্ট লেভেলে আসলে সেট করা হয়েছে। কম বা বেশি না, ওই লেভেলের কম বা বেশি না। যেমন ধরেন, 0 থেকে 1 এর ভিতরে 0.5 লেভেলটা ঠিক করা হলো, মানে আমি ঠিক করে দিলাম যে আমি 0 থেকে 1 এর ভিতরে 0.5 লেভেলটাকে ঠিক করতেছি। স্যাম্পলিং করার পর কোনো একটা ভ্যালু চলে আসছে 0.4, আর একটা ভ্যালু চলে আসছে 0.7। আমি 0.4 কে একটু বাড়ায় 0.5 বানাই দিব, 0.7 কে একটু কমায় 0.5 বানাই দিব, যাতে এই 0.5 ব্যতীত আর কোনো ভ্যালু না থাকে 0 আর 1 এর ভেতরে। এই জিনিসটাকেই বলতেছি কোয়ান্টাইজিং। এই যে বলতেছি বানাই দেব, তার মানে কি অরিজিনাল ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকেই বলতেছি ইরর। তার মানে প্রত্যেকটা মডুলেশনে কিন্তু আমাদের কিছু এরর থাকবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই এররটা যেন কম থাকে, নাহলে বেশি এরর হলে তো আমাদের মেসেজ আবার ওই যে যা তাই ঝামেলা ঢুকে যাবে, ফলে আমরা অরিজিনাল মেসেজটা কিন্তু পাবো না।
এরপরে আমরা এই জিনিসটাকে কোড আকারে পাঠাবো। স্বাভাবিক কথা, যেহেতু লেভেল আকারে আছে, ওদেরকে নির্দিষ্ট কিছু কোডে অ্যাসাইন করে আমরা জিনিসটাকে পাঠাবো, সেটাকে বলছি ডিজিটাল ডাটা। তো এই হচ্ছে ওভারঅল আমাদের পিসিএম সিস্টেমের আসলে, যে আমরা একটা পিসিএম কিভাবে করি বা পালস কোড মডুলেশন কিভাবে করি। স্যাম্পলিং নিয়ে যেহেতু আলোচনা হয়ে গেছে আমাদের, এখন আমাদের টার্গেট হচ্ছে কোয়ান্টাইজিং জিনিসটা কি, এবং এইখান থেকে কিন্তু সমস্ত সূত্রগুলো আমাদের আসলে জানা হবে। তো এই হচ্ছে মোটামুটি কোয়ান্টাইজিং করার সিস্টেম। তো আমি এখানে আর না দেখাই, একবারে বোর্ডেই দেখাই, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে বোঝার সুবিধার্থে আমি শুরুতে হচ্ছে কয়েকটা লেভেল ধরে নেই। তো লেভেল সম্বন্ধে মোটামুটি আমাদের অনেকেরই আইডিয়া আছে, যে আমাদের হাতে যদি বিট থাকে, আমরা সেই বিট গুলা দিয়ে বিভিন্ন লেভেল অ্যাসাইন করতে পারি। শুধু মনে রাখতে হবে যে আমাদের লেভেলটা বিটের উপরে ডিপেন্ড করবে, এবং অবভিয়াসলি বিটের 2 টু দি পাওয়ার n আকারে মূলত লেবেলটা ঠিক হবে, যেখানে n হচ্ছে নাম্বার অফ বিট। কারণ আমরা ইচ্ছা মতো লেবেল নিতে পারবো না, বিটের উপরে ডিপেন্ড করে লেবেল হবে। তো স্বাভাবিক, যদি 2 বিট হয়, 2 টু দি পাওয়ার n মানে 4। 3 বিট যদি হয় তাহলে লেবেল হবে 8টা। 4 বিট হলে লেবেল হবে 16টা। এই জন্যই বলছিলাম যে আমাদের এইটা কিন্তু খুব ওয়াইজলি চুজ করতে হবে। তার কারণ দেখেন, বিট মাত্র একটা বাড়তেছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, যে আমাদের এখানে লেভেল একটা বাড়লে, সরি, বিট একটা বাড়লে লেভেল কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এখানে আবার অনলি একটা লেভেল বাড়লে এখানে 8টা বেড়ে যাচ্ছে, সরি, একটা বিট বাড়লে লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে 8টা। এইভাবে যত সামনের দিকে যাব লেভেল দেখতে পাবো যে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য একটা বিট মানে আসলে অনেক কিছু, কারণ আমাদের লেভেলের দিকেও আসলে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা এখানে লেভেলই করি। ধরেন আমাদের এরকম ভাবে লেভেল অ্যাসাইন করা আছে। এইগুলো হচ্ছে আমাদের এক একটা লেভেল। হ্যাঁ, আর এই যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের যে ডিফারেন্স, এটাকে আমরা বলতেছি স্টেপ সাইজ। এটা কিন্তু খুব বড় একটা ভূমিকা আছে আমাদের, এটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, এবার তো লেভেলের, ধরেন এক একটা লেভেলের আমরা নাম দিব, কিন্তু কি বলছিলাম, যে লেভেলের ভেতরে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাকে একটা নির্দিষ্ট পয়েন্ট সেট করতে হবে বা নির্দিষ্ট লেভেল সেট করতে হবে। ওর ভেতরে যত ভ্যালুই আসুক না কেন, আমরা সেই ভ্যালুকে ওই লেভেল বা ওই নাম্বার দ্বারা অ্যাসাইন করব, যেটাকে বলছিলাম কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজ করা। তাহলে সেটা সেট করি। ধরে নিলাম আমরা সেই ভ্যালুটা সেট করতেছি প্রত্যেকের মিডিলে। ধরেন এটাকে আমরা এইটার দ্বারা নির্দেশ করতেছি। এইগুলার কিন্তু এক একটা নাম দিতে হবে, আমি সে নাম দিয়ে দিচ্ছি, 1 মিনিট।
ওকে, তাহলে আমি নাম দিলাম, এইটা মনে করেন আমাদের del 0, del 1, del 2, del 3, del 4, del 5, del 6। আমাদের এটা কি কম পড়ছে? 1, 2, 3, 4, 5, 6। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি 8টা লেভেল আমরা সেট করে দিলাম। এর মানে এই হলুদ যে দাগটা দেওয়া আছে এর ভিতরে সিগন্যালের যেই মানই আসুক না কেন, আমরা সেটা সাদা দ্বারা মার্ক করে দেব। এটাকে আমরা বলতেছি যে বিভিন্ন লেভেলে কোয়ান্টাইজড করা। এখন মনে করেন আমাদের হাতে একটা সিগন্যাল আছে এরকম, এই হলুদটা আমাদের সেই মেসেজ সিগন্যাল, অ্যানালগ একটা সিগন্যাল আছে। এখন এইটার উপরে আমরা বিভিন্ন অপারেশন চালাবো। এবার বললাম কি, প্রথমে স্যাম্পলিং করা লাগবে। তো স্যাম্পলিং করার পরে আমরা এই সিগন্যালের ভিতরে বিভিন্ন পয়েন্ট মার্ক করছি। ধরেন সেই পয়েন্ট গুলা এরকম। আচ্ছা, এইটাকে একটা পয়েন্ট ধরলাম, আর একটা পয়েন্ট ধরেন কথার কথা এইটা, আর একটা পয়েন্ট ধরেন এটা, আর একটা পয়েন্ট মনে করেন এটা, এটা। না, আমরা একটু র্যান্ডম বেসিসে নিচ্ছে, এত আসলে নিয়ম কানুন ফলো করলাম না, আমার মন মতো ই করে নিয়ে গেলাম। এই যে যে ডট ডট গুলো আমরা বানালাম এটা হচ্ছে সেই স্যাম্পলিং ভ্যালু। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্যাম্পলিং যে ভ্যালু গুলো আমরা সিলেক্ট করছি সবাই কিন্তু সাদার উপরে পড়ে নাই, কিছু কিছু পয়েন্ট সাদার সাথে মিলতেছে, বাকিগুলা কিন্তু সাদার উপরে পড়ে নাই। তার মানে আমার কি করা লাগবে? কোয়ান্টাইজড করা লাগবে। কোয়ান্টাইজড কেমন? এই যে এই ভ্যালুটা আছে, হয় একে উপরের সাদাতে অ্যাসাইন করতে হবে, নাইলে নিচের সাদাতে অ্যাসাইন করতে হবে। এটা কিন্তু আমাদের কাজ। এইটাকেই আসলে বলতেছি কোয়ান্টাইজড করা। তার মানে ওকে কোনো না কোনো একটা ভ্যালুতে আমার কি করা লাগবে? অ্যাসাইন করতে হবে। তাহলে ধরলাম যে এই পয়েন্টটাকে আমি এইখানে, মানে এক কথায় এই ভ্যালু না দিয়ে নিচের এই ভ্যালুটা দিলাম, মানে এইখান থেকে আমি আসলে পয়েন্ট শুরু করতেছি। এইখান থেকে ধরেন পয়েন্ট শুরু করতেছি, একেও কি করতেছি? এইখানকার কোন একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। এই জিনিসটাকেই বলতেছি আসলে কোয়ান্টাইজড করা। তার মানে ওকে ইন বিটুইন যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে অ্যাকচুয়ালি আমরা অ্যাসাইন করে দেবো। তার মানে এ আর এইখানে না, বরং কই চলে আসবে? এইখানে চলে আসবে। এ দেখেন নিচে আছে, ওকে নিচে রাখা যাবে না, ওকে কোন পয়েন্টে ই করে দেবো? এই পয়েন্টে অ্যাসাইন করে দেবো।
এ তো এখানে আছে, কোনো সমস্যা নাই। এই যে এইটা, এটাকে এইখানে না বরং এইখানে সিলেক্ট করে দিব। এটা এইখানে না বরং এইখানে সিলেক্ট করে দিব। এইটাকে এইখানে না বরং এইখানে সিলেক্ট করব। এইটাকে সিলেক্ট করব এইখানে। এইটাকে সিলেক্ট করব এখানে, মানে কাছাকাছি যেই লেভেল পাবে সেই লেভেলে ওকে সিলেক্ট করে দিতে হবে। কাছাকাছি যেইটা পাবে সেইটাতে আমরা সিলেক্ট করে দেব। এই সিস্টেমটাকেই আমরা বলতেছি কি, কোয়ান্টাইজ। একটু ঠিক জায়গায় আছে। একে আমরা কি একটু নামাই, এখানে নামাই দিলাম, এখানে নামাই দিলাম, এইখানে নামাই দিলাম। তার মানে হলুদটা অরিজিনাল সিগন্যাল, কিন্তু আমরা যে কোয়ান্টাইজ করলাম সেই কোয়ান্টাইজ সিগন্যাল আসলে কোনটা? এই যে এটা। এই যে এইটা হচ্ছে আমাদের কি, সেই কোয়ান্টাইজ সিগন্যাল। এবং দেখেন আমাদের কোয়ান্টাইজ কিন্তু একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে করে আমাদের চলতেছে। কিন্তু খেয়াল করে দেখেন যে আমাদের কাহিনী কি ঘটলো। কাহিনী ঘটলো, হলুদটা গেছে এইখান দিয়ে, আর এই, এটা কি বলা যায়, নীল বা যাই হোক, এইটা গেছে তার একটু উপর দিয়ে। তার মানে যে এই অংশটুকু আমাদের অরিজিনাল সিগন্যালের সাথে কোয়ান্টাইজ সিগন্যালের পার্থক্য। এখানে আবার এই অংশটুকু পার্থক্য, এখানে এই অংশটুকু পার্থক্য, এখানে এইটুকু পার্থক্য, এখানে এইটুকু পার্থক্য। এই যে যতটুকু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এইটাকেই মূলত বলতেছি যে আমাদের ইরর। এই যে আমাদের অরিজিনাল সিগন্যাল কিন্তু এখানে, অথচ কোয়ান্টাইজ সিগন্যালটা নিচের দিকে। তার মানে আমরা হলুদ সিগন্যালকে যদি অরিজিনাল সিগন্যাল বলি, ধরলাম এক্স অফ টি, আর যেটা এই যে নীল কালারের সিগন্যালটা গেছে সেটাকে আমরা বলতেছি কোয়ান্টাইজড সিগন্যাল। এই যে দুইজনের বিয়োগফল, এইটাকে আমরা বলতেছি হচ্ছে এরর। এইটুকু কি ক্লিয়ার যে কোয়ান্টাইজড জিনিসটা আসলে কি বলতেছে? ভাইয়া কোয়ান্টাইজ করে লাভ কি আমাদের, মানে কেন করলাম আর কি? একটু আচ্ছা, যদি কেন বলতেন। লাভ করলাম খেয়াল করে দেখেন। আমি যখনই কোয়ান্টাইজ করে ফেলছি, তখন আমার এখানে লেভেল হয়েছে কয়টা? 8টা। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমি যদি কোয়ান্টাইজ না করতাম, এই হলুদকে একটা লেভেল বলা লাগতো, এই হলুদকে একটা নাম মানে নাম্বার অ্যাসাইন করা লাগতো, এইটাকে একটা, এইটাকে একটা, এইটাকে একটা, এরকম কতগুলা হতো এই জায়গায় গুনে গুনে দেখেন। অথচ এখানে ছিল দুই তিন জায়গার হলুদ, ওদেরকে একই জায়গায় অ্যাসাইন করে দিছি। দেখেন এই যে 3টা পয়েন্ট এক এক লাইনের উপর এটে গেছে। অথচ আলাদা করলে 3টা অ্যাসাইন করা লাগতো। কথা কি বুঝতে পারছেন? এখন আমি এখানে 1 2 3 4টা আছে, এই চারটাকে 0 0 0 দ্বারা প্রকাশ করব, এবং এই চারটাকে এইটা দ্বারা অ্যাসাইন করব। অথচ আগের বার কি করা লাগতো, যেহেতু চারটা, একটাকে 0 0 0, একটাকে 0 0 1 0, একটাকে 0 1 0 0, একটাকে 0 1 0 1 দ্বারা প্রকাশ করা লাগতো। পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি ভাই। এটা আমাদের লাভ। এটা তো আমি জাস্ট ছোট পরিসরে দেখাচ্ছি, তাই তাহলে লেভেল যত বাড়বে এরকম আনওয়ান্টেড জিনিসের সংখ্যা কত বাড়বে এবার হিসাব করেন। তাহলে আগে লেভেল বেশি হইতো যদি কোয়ান্টাইজ না করতাম। অনেক বেশি হয়ে যেত, অনেক। মানে এইখানে আপনি ইকুয়েটর গুনলে দেখতে পাবেন যে কতগুলা লাগবে। আবার কি বললাম, বিট একটা বাড়তেছে কিন্তু লেভেল কতগুলা বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের কিন্তু এখানে
অনেক হিসাব কিতাবের বিষয় আছে। এই জন্য আমাদের কোয়ান্টাইজড করে একটা নির্দিষ্ট ইতে করা লাগবে। এবার একটু খেয়াল করেন যে আমরা দেখতেছি কোনো এক জায়গার পয়েন্টকে হয় নিচে নামানো লাগতেছে, না হয় উপরে উঠাই দেওয়া লাগতেছে। কেন? কারণ ও অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড লেভেলে পড়তেছে না, এই জন্য ওকে নিচে নামায় অথবা উপরে উঠাই আমরা সেট করতেছি। আর এই যে ওর অরিজিনাল পয়েন্ট থেকে ওর কোয়ান্টাইজ পয়েন্টটা যে চেঞ্জ হচ্ছে, সেটাকেই বলতেছি এরর, মানে স্টেপ সাইজের যে এরর আছে সেইটা। তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এবং এটা পরীক্ষায় কিন্তু আসেও ম্যাথে, যে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এররটা আসলে কত, এটা কিন্তু জানা লাগবে। একটু দেখেন, মানে আমি যদি বলি যে এইটা হচ্ছে আমার উপরের পয়েন্ট, এইটা হচ্ছে আমার নিচের পয়েন্ট, আর ইয়ে আসছে কোনটা, তাই না? সিগন্যালের ভ্যালু এই দুই হলুদের মাঝখানে যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে 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 থাকতে পারে, তারপরে এখানে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবার একটু বলেন তো, আমি উপরের গুলা দিয়ে বলতেছি কারণ উপর নিচ একই কথা। এক পাশ থেকে হিসাব করে, হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার, মানে আমি পয়েন্টকে চেনানোর জন্য নাম্বারিং করলাম। এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। এই 5টা পয়েন্টের ভিতরে কার বেশি পরিবর্তন করা লাগবে কোয়ান্টাইজ অ্যাসাইন করার জন্য? মানকে বেশি পরিবর্তন করে ফেলতে হবে কোন বিন্দুটার জন্য? মানে যেটা ইয়া থেকে দূরে আছে, লেভেল থেকে আমি তো এটা নাম্বার এই জন্য নাম্বারিং করে দিলাম, এই আচ্ছা নাম্বারিং। পাঁচ। 5 নাম্বারের যাই থাক না কেন, এই 5 নাম্বারের চেয়ে বেশি পরিবর্তন কারোরই করা লাগবে না। এখন আপনি বলতে পারেন এটার ক্ষেত্রেও তো তাই, তো ঘটনা তো তাই, এর যতটুকু পরিবর্তন করা লাগবে এর তো তাই পরিবর্তন করা লাগবে, তো এক পাশে হিসাব করলেই তো চলে, আরেক পাশের তো দরকার নাই। এমন তো হবে না যে এইখানকার পয়েন্টকে আমি চেঞ্জ করে এইখানে নিয়ে যাব, সেটা তো আর হবে না। ম্যাক্সিমাম এইটুকুই হবে। তার মানে ম্যাক্সিমাম মানে এই পুরো লেভেলটা যদি ডেল্টা হয়, তাহলে ম্যাক্সিমাম কতটুকু এরর পাবো আমরা? ডেল্টা/2। Δ/2 পরিমাণ এরর পাবো। এই জিনিসটাকে আলাদা একটা টার্ম হিসাবে আমরা সূত্র হিসাবে মুখস্থ করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর। এটা কিন্তু পরীক্ষায় আসে, মানে পরীক্ষায় এই ইনফরমেশনটা বলে দিয়ে ম্যাথ ট্যাথ করতে বলবে, আমরা ম্যাথে ওইসব দেখবো। আর আপাতত কনসেপ্ট গুলা কোত্থেকে কি আসছে না আসছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যদিও ডেল্টা আমাদের পজিটিভ ভ্যালুই আসে, স্টেপ সাইজ নেগেটিভ হয় না, তারপর আমি মডুলাস দিয়ে দেখাই দিলাম যে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর কি হবে, Δ/2। এটা কিন্তু মুখস্থ জিনিস, মানে আমরা সূত্র হিসেবে মুখস্থ করব। কোনগুলা মুখস্থ করতে হবে সেইগুলো আমি একটু মার্ক করে দিই, যদিও আমার নোটে সবগুলো মার্ক করাই আছে, তারপরেও দেখাই দিই। তাহলে আমরা প্রথম একটা সূত্র বলা যায়, এটাও যদিও একটা সূত্র, যদিও আমরা জানি অনেকে, বাট এটা হচ্ছে প্রথম পিসিএম এর একটা ইম্পর্টেন্ট সূত্র, যে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর কত হবে। এবার আসি যে আমাদের স্টেপ সাইজ, বুঝলাম যে ডেল্টা, এটার ভ্যালু আমরা বের করতে চাই। তো সেটা কিভাবে বের করব আমরা? এইটা দেখেন আমাদের সিগন্যালের একদম লোয়েস্ট পয়েন্ট, এটা এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট। বেশিরভাগ সিগন্যালকে আমরা সাইনোসয়েডাল হিসেবে ইউজ করব বা ট্রিট করব, বা প্রশ্নে দেওয়া থাকবে, আমরা সেই হিসাবে মূলত দেখবো। তবে নন সাইনোসয়েডালের ক্ষেত্রে আসলে আমাদের টুকটাক জিনিস একটু দেখে রাখতে হবে, শিখে রাখতে হবে। তবে সাইনোসয়েডালটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে স্টেপ সাইজ, যেটাকে আমরা ডেল্টা নামে প্রকাশ করতেছি, ডেল্টা সমান কি হবে, টোটাল কি পরিমাণ এখানে আমাদের, টোটাল যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম টোটাল কতগুলো আমাদের মানে ধাপ আছে, সব ধাপ, এই তো ধাপ, ম্যাক্সিমাম দেন মিনিমাম, এর ভিতরে সব ধাপ চলে আসতেছে।
তাহলে এইটাকে আমরা বলতেছি যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আর এই পুরো ধাপটাকে আমরা কত লেভেলে ভাগ করে ফেলছি এটাকেই বলতেছি স্টেপ সাইজ। তার মানে এটা দ্বারা বুঝতে পারতেছি যে আমাদের এক একটা স্টেপের ডিফারেন্স কত বা সেই স্টেপ সাইজটা কত, সেটা কি বুঝলাম। টোটাল কতটুকু দৈর্ঘ্য আছে, মানে যে এখান থেকে এটা কতটুকু দৈর্ঘ্য টোটাল, এটাকে ম্যাক্স মাইনাস মিন বলতেছি। এবং এই পুরো জিনিসটাকে টোটাল কয়টা কয়টা লেভেলে ভাগ করে দিছি, এই দুটার অনুপাতকে আমরা বলতেছি হচ্ছে স্টেপ সাইজ। এটাও কিন্তু একটা সূত্রই বলা যায়, যদিও এইভাবে সূত্রটা আমাদের আসার চান্স একটু কম। তাহলে আমরা কি জানি, আমরা জানি কোন একটা সাইনোসয়েডালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা ধরেন এমপি দ্বারা প্রকাশ করি, অথবা কোনো কোনো বইতে এ এম দ্বারা প্রকাশ করতে পারে। ইচ্ছা, আমরা এমপি দ্বারা প্রকাশ করছি কারণ বেশিরভাগ মানে পিসিএম আমরা যেসব বইগুলা থেকে দেখবো এখানে আসলে এইটা দিয়েই প্রকাশ করে বেশি, এই জন্য এটা দিয়ে প্রকাশ করতেছে। আমি একটু বইয়ের সাথে মেলানোর ট্রাই করতেছি। মিনিমাম কত হয়, মাইনাস এমপি। সাইনোসয়েডাল কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন। পজিটিভ পিক যদি 10 হয়, নেগেটিভ পিক হয় -10। আর এল তো এল। তাহলে আমরা ডেলটাকে এইভাবে বলতে পারি, ডেল্টা সমান 2 এমপি/এল, অথবা 2 এমপি/2 টু দি পাওয়ার n, যেইভাবে আমাদের পরীক্ষায় আসলে আসতে পারে বা আসবে আমরা সেই সূত্র দিয়ে ম্যাথ করবো, কোনো বিষয় না। তাহলে এটাও কিন্তু আমাদের একটা সূত্র। কার সূত্র? স্টেপ সাইজের সূত্র। প্রত্যেকটা সূত্র কিন্তু এখানে আমাদের ইম্পর্টেন্ট এবং লাগবে। তাহলে আমরা প্রথম যে কয়টা জিনিস শিখলাম, একটা শিখলাম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর কত, স্টেপ সাইজ কত। এবার আসি যে আমাদের সিগন্যালের যে পাওয়ার টাওয়ার নিয়ে আলোচনা করতে হবে সেইগুলা। নয়েজ নিয়ে আমি আলাদা একটা করার ট্রাই করব, নয়েজের কিছু জিনিসপত্র নিয়ে। বাট আপাতত খুব বেশি না দেখলেও চলবে, শুধুমাত্র নয়েজ পাওয়ার, কোয়ান্টাইজেশন পাওয়ার, এই জিনিসগুলো জানলেই চলবে। নয়েজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা দেখতেছি নয়েজ কি বললাম, ওই যে পয়েন্ট কোয়ান্টাইজ যখনই করলাম ওইখানে একটা এরর চলে আসলো, এর ফলে ওইখানে মূলত আমাদের আসলে নয়েজের উৎপত্তি। নয়েজ কেন বলতেছি, কারণ আমাদের অরিজিনাল সিগন্যাল, ধরেন আমি যদি একটা কথার কথা বলি, মানে কথা আর কি, তাহলে এর ভেতরে এরর থাকলে কি ওটা নয়েজ হিসাবে আমাদের থাকবে, ফলে আমাদের অরিজিনাল যে মেসেজ সেটা কিন্তু ডিস্টর্ট হতে পারে। এই জন্য আমাদের ট্রাই করতে হবে যে এই নয়েজ যেন কম হয় বা আমাদের এররটা যেন কম হয়, যত কম হবে তত ভালো। কিন্তু আসলে এরর ফ্রি কোনো সিস্টেম আসলে সম্ভব না, মানে থাকবে, কিন্তু আমাদের ট্রাই করতে হবে যেন কম থাকে। এখন নয়েজের ক্ষেত্রে আমাদের আসলে যতটুকু না জানলে না, সেটা হচ্ছে নয়েজের স্পেকট্রাল পাওয়ার ডেনসিটি যদি অ্যানালাইসিস করা হয়, সেটা আসলে দেখতে এরকম হয়। এটা আমি সঞ্জয় শর্মা থেকে করতেছি, ওইখানে যেভাবে আছে সেভাবেই দেখাচ্ছে। এবং এর যে অ্যামপ্লিটিউড সেটা হয় 1/, এই দুইটার ডিফারেন্স মানে ডেল্টা। এটা আপাতত আপনাদের মনে রাখেন, তাইলে যদিও মনে না রাখলেও কোনো সমস্যা নাই, যেটা মনে রাখতে বলবো এটা মনে রাখলেই হবে। তাহলে এইখান থেকে পাওয়ার, দেখেন কোন একটা সিগন্যালের পাওয়ার আসলে কিভাবে বের করতে হয়। যদি আমাদের একটা সিগন্যাল দেওয়া থাকে, তাহলে সেই সিগন্যালের পাওয়ার বের করার, মানে এটা হচ্ছে সিগন্যাল পাওয়ার বের করার সিস্টেম। যে আমরা একটা নির্দিষ্ট লিমিট থেকে নির্দিষ্ট লিমিটের ভেতরে, এখানে যেমন দেখেন সিগন্যালটা আছে কত, -Δ/2 থেকে Δ/2 এর ভেতরে। তাহলে নয়েজ পাওয়ার এইভাবে ধরেন আমরা প্রকাশ করতেছি, এটা সমান হবে 1/t, -Δ/2 থেকে Δ/2 এর ভেতরে যতটুকুর ভেতরে সিগন্যালটা আছে, এইটার আমরা কি করব, মূলত ডিফারেন্সিয়েট করলে এটাকে আমরা পাওয়ার হিসাবে পাবো। যেমন দেখেন আমি এটার সাথে একটু মিলাই দিই কোন জিনিসটা তুলনা বলতেছি। আমরা যখন ভোল্টেজ বা কারেন্ট ছিল ওই সময় কিন্তু যখন মান বের করতাম তখন কিভাবে বের করতাম, ভি স্কোয়ার আকারে বের করতাম। তো ওই ফরম্যাটটাই মূলত আসলে এখানে কাজ করতেছে, মানে কোন সিগন্যালের পাওয়ার কিভাবে বের করতে হয়।
এনার্জি থেকে। আচ্ছা, তাহলে এটা আমাদের ফরম্যাট পেলাম। এটা যদি পাই, টি কত, টি হচ্ছে যে এখান থেকে এইটুকুর ডিফারেন্স। তো ডেল্টা বাই টু থেকে মাইনাস ডেল্টা বাই টু এর ডিফারেন্স হচ্ছে 1/ডেল্টা। আচ্ছা, এটা আমরা তো একবারে ক্যালকুলেশন করে দিতে পারি। এপসাইলন স্কোয়ারের যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়? x⁻n+1 ডিভাইডেড বাই n+1, ইন্টিগ্রেশনের সূত্র। আপার লিমিট হচ্ছে ডেল্টা বাই টু, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ডেল্টা বাই টু। থ্রি কে বাইরে বের করে দিলাম, তাহলে 1/3 ডেল্টা। তাহলে কত হচ্ছে? ডেল্টা বাই টু এর কিউব মাইনাস মাইনাস ডেল্টা বাই টু এর কিউব। তাহলে এটা থাকে কত? ডেল্টা কিউব ডিভাইডেড বাই 8, মাইনাস মাইনাসে প্লাস ডেল্টা কিউব বাই 8। কেন প্লাস হলো? কারণ এই কিউবের ক্ষেত্রে মাইনাসই থাকে, ফলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 1/3 ডেল্টা ইন্টু 2 ইন্টু ডেল্টা বাই 8। তার মানে এটা হবে হচ্ছে ডেল্টা কিউব বাই 4। তাহলে এটা থাকতেছে হচ্ছে ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই 3×4=12। তার মানে আমরা এই যে এইটাকেই বলতে পারি যে নয়েজ পাওয়ার। এটা মুখস্থ করে ফেলেন, তার মানে আপনি অন্য কিছু না দেখেও জাস্ট এইটা মুখস্থ করলেও চলতেছে যে নয়েজ পাওয়ার সমান হচ্ছে ডেল্টা স্কোয়ার বাই 12। এটা আমাদের মুখস্থ করা লাগবে। আজকে যে কয়টা বক্স করে দেব প্রত্যেকটাই আমাদের মুখস্থ করা লাগবে। এবার এটাকে আরেকটা ভাবেও প্রকাশ করা যায়। কিরকম? এটাকে যদি প্রকাশ করি, কারণ এই যে ডেল্টা সমান আমরা জানলাম 2 MP/L, ফলে নয়েজ পাওয়ারকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এই নয়েজ পাওয়ারকে বিভিন্ন বইতে আসলে বিভিন্ন ভাবে প্রকাশ করে। কোথাও কোথাও ডিরেক্ট এন দ্বারা প্রকাশ করে, কোথাও হয়তো হচ্ছে PN দ্বারা প্রকাশ করে, মানে এক এক জায়গায় আসলে এক এক ভাবে দেখতে পাবেন। আপনার যেটা ইচ্ছা সেটা প্রকাশ করেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কত? ডেল্টা স্কোয়ার বাই 12। ডেল্টা মানে হচ্ছে 2 MP/N। তার মানে 4 MP/12L² বা MP² বাই 3L², এভাবে প্রকাশ করতে পারি আমরা। ফলে আপনি যে কোনো একটা ফরম্যাট মুখস্থ রাখতে পারেন, তবে সব ফরম্যাটই জানা লাগবে অথবা বের করতে জানা লাগবে। এটা জানলে অনেক সময় এটা কাজে লাগতে পারে, যেই ভ্যালু দেওয়া থাকবে সেই আকারে, অথবা কনভার্ট করে এনে ডেল্টা বানায় দেন এটা বের করা লাগতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ারটা খুব সহজ। সিগন্যাল পাওয়ারটা মোটামুটি সবাই জানেন, এটা নিয়ে খুব একটা আলোচনা করার কিছু নাই। তাহলে আমরা কি বললাম? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিগন্যালটা কি হবে? সাইনোসয়েডাল। তাহলে সাইনোসয়েডালের ক্ষেত্রে পিক ভ্যালু বলতেছি MP, তাহলে এর পাওয়ারটা কত হবে? আর কে যদি আমরা 1 ধরি, তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি? MP² বাই 2। কথা বুঝতে পারছেন? ওই যে VRMS² বাই 2R, সরি, VRMS² বাই শুধু আর, আর VRMS মানে কত? VM/√2 হোল স্কোয়ার বাই আর কে যদি আমরা 1 ধরি তাহলে আলটিমেটলি কত থাকতেছে? MP² বাই 2। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে সিগন্যাল পাওয়ার। নন সাইনোসয়েডাল হলে কি হবে সেটা আমরা জানি না, এক একটা সিগন্যালের জন্য কিন্তু এক এক রকম আসতে পারে, বাট আমাদের আপাতত টার্গেট হচ্ছে সাইনোসয়েডাল নিয়ে কাজ করা। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক বের করা, সেটাকে বলতেছে SNR বা সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা দ্বারা মূলত আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের নয়েজ হিসাবে
সিগন্যালটা আসলে কতটুকু ভালো বা কেমন। তাহলে সেটাকে বলতেছি এসএনআর বা সিগন্যাল টু নয়েজ রেশিও। তাহলে এসএনআর মানে কি তো বোঝাই যাচ্ছে, সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ার কত পেলাম, MP² বাই 2, আর নয়েজ পাওয়ার পাইছি কত, MP² বাই 3L²। তাহলে এইটাকে যদি ভাঙায় কত আসে, MP² কাটাকাটি হয়ে গেল, 3L² উপরে উঠে গেল, আর টুটা নিচে চলে আসলো। এটাকে বলছি সিগন্যাল টু নয়েজ রেশিও। বাট আমাদের মূলত লাগে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও কিন্তু ডিবি ফরম্যাটে। ডিবি ফরম্যাটের জিনিসটা কিভাবে প্রকাশ করে, আমাদের যে পাওয়ার ফরম্যাট আছে, এটা তো আসলে পাওয়ার ফরম্যাট বলতে পাওয়ার বাই পাওয়ার, এটা ইউনিট প্লেস। তো এটাকে যখন ডেসিবেল আকারে প্রকাশ করব, তখন এটাকে প্রকাশ করতে হয় এইভাবে, 10 log বেস 10 S/M। এটাকে আমরা প্রকাশ করব, কারণ আমরা চাই যে এসএনআর কে ডিবি ফরম্যাট, মানে এটা হচ্ছে ওর প্রকাশ করার সুবিধা, সুবিধার্থে আমরা এই ইউনিটটা আসলে মনে রাখতে হবে আমাদের। তাহলে এটা কত আসে, 10 log 10 S/N কত পেলাম, 3L² বাই 2। লগের আমরা বেসিক রুলস জানি, সেটা কি, যে লগের ভেতরে যদি কোনো জিনিস ভাগ আকারে থাকে, সেটাকে আসলে প্রকাশ করা যায় কিভাবে, বিয়োগ আকারে, 3L² - log 10 2। আচ্ছা, এখানে আমাদের একটু ক্যালকুলেটর লাগবে। তাহলে log 10 দেন 2, এটা করলে আসতেছে 0.3। আর এই যে এখানে আবার এখানে 10 গুণ করা আছে, একটা কাজ করি অন্যভাবে প্রকাশ করি এখানে না, স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আনতে গেলে আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি। 10 L², এটাকে আসলে কত, এল মানে এই যে আমরা জানি এল মানে 2 টু দি পাওয়ার N। তাহলে L² এইটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার N তার স্কোয়ার। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2N। তাহলে দুই দুই যদি আমরা ই করি, ক্যালকুলেশন করি, তাহলে কত আসে, তো দুই দুই করার দরকার নেই, আমরা আলাদা করে ফেলি। এখন যেহেতু গুণ আছে, তাহলে লগারিদমের নিয়ম হিসাবে হয়ে যাবে যোগ। তাহলে log 10 3/2 প্লাস 10 log 10 2 টু দি পাওয়ার 2N। আর একটা কথা বলে রাখি, এই প্রথম লাইনটা কিন্তু আমাদের অরিজিনাল সূত্র, এটা যে কোনো সিগন্যালের জন্য প্রযোজ্য, সেটা সাইনোসয়েডাল হোক কিংবা নন সাইনোসয়েডাল হোক। বাট আমি যখনই এই সূত্র ইউজ করে ফেললাম, এই সূত্রটা কিন্তু কেবলমাত্র কার জন্য বের করছি, সাইনোসয়েডালের জন্য বের করছি, সবার জন্য কিন্তু এটা সত্য না। কারণ সবার জন্য কিন্তু সিগন্যাল পাওয়ার MP² বাই 2 না, এটা কেবলমাত্র সাইনোসয়েডালের জন্য। এজন্য যখনই আমি ওইটা ইউজ করলাম, মানে আমি বলে দিচ্ছি এখন থেকে আমি
সাইনোসয়েডালের জন্য বের করা শুরু করতেছি, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য অনেকে এখানে কিন্তু অনেক সময় গুলায় যায় যে এক একটা বইতে সূত্র এক এক রকম কেন মনে হচ্ছে। তাহলে আমি কোত্থেকে সাইনোসয়েডাল শুরু করলাম? যখনই 3l² বাই 2 লিখলাম তখন থেকে শুরু হয়ে গেল যে এটা সাইনোসয়েডালের জন্য প্রযোজ্য। প্রথম লাইনটা সবার জন্য প্রযোজ্য। তার মানে এখন পর্যন্ত যা দেখবো আমরা সামনে সব কিন্তু সাইনোসয়েডালের জন্য প্রযোজ্য। ভাইয়া তাহলে এসএনআরটাও তো সাইনোসয়েডালের জন্য না? কেন এসএনআর সাইনোসয়েডালের জন্য? আমি বলতেছি সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। সিগন্যাল যে কোনো জিনিস হইতে পারে, তার পাওয়ার নেব। কথা বুঝেন নাই? প্রথম লাইনটা এখানে কি এখন পর্যন্ত সাইনোসয়েডালের কোনো কিছু ইনক্লুড করছি আমি? না ভাই। এসএনআর এর ক্ষেত্রে কি বলছি যে সাইনোসয়েডালের পাওয়ার বাই নয়েজের পাওয়ার? আমি বলতেছি সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। সেই সিগন্যাল তো যে কোনো কিছু হতে পারে, বাট হ্যাঁ, এইটা হচ্ছে সাইনোসয়েডালের জন্য। কিন্তু এইটুকু বুঝতে পারছি হচ্ছে ভাই। স্ট্যান্ডার্ড। এখন অন্যটা নাই বলে আমি আর দেখাই নাই। এই জন্য এই সাইনোসয়েডালের জন্যই দেখাই বের করে দিছে। তাহলে এইটা দেখেন টোটালি কনস্ট্যান্ট, তাহলে এটা ক্যালকুলেটরে বের করে ফেলা যাবে। এটা করলে আসে 1.76 এত এত। বইগুলাতে স্ট্যান্ডার্ড হিসাবে মনে রাখে 1.76। তার মানে এই জিনিসটার পরিবর্তে বইতে শর্টে মনে রাখে কত, 1.76 প্লাস এটা কত, 2 টু দি পাওয়ার 2n। এখন এইটাকে যদি আমরা ভেঙে লিখি, কিরকম ভেঙে লিখি? যে আমরা জানি লগারিদমের ক্ষেত্রে কোনো জিনিস যদি পাওয়ার আকারে থাকে তাহলে ওই জিনিসটাকে হচ্ছে আপনার ওই যে সামনে নিয়ে চলে আসা যায়। তাহলে তাই যদি নিয়ে চলে আসি তাহলে কত আসে? 20 n log 10 2। তাহলে এটা করলে কত আসে? আসে 6.02 সামথিং সামথিং। আমরা মনে রাখবো 6.02। তাহলে এখানে লেখা আসতেছে কত, 1.76 প্লাস 6.02 n। এটাকে বলতেছি SNR/dB। অবভিয়াসলি এটা বইতে মুখস্থ করাবে আপনাকে, বা যে কোনো শীট পাইলে মুখস্থ করে ফেলবেন আপনারা, কোনো সমস্যা নাই। বাট মনে রাখতে হবে এইটা তখনই ইউজ করব যখন আমাদের সিগন্যালটা সাইনোসয়েডাল হবে, আদারওয়াইজ এইটা কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। যেখানে আমরা দেখবো যে সিগন্যাল সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বোঝা যাচ্ছে না, কোনো কিছু নাই, অথবা ভ্যালুগুলো এমন ভাবে দেওয়া যে এই সূত্রকে স্যাটিসফাই করতেছে না। তার মানে ধরেন 2 নিয়মে ম্যাথ করা যাচ্ছে, আর এক নিয়মে ম্যাথ করলে একরকম ভ্যালু আসতেছে, এই নিয়মে ম্যাথ করলে আর এক রকম ভ্যালু আসতেছে, তার মানে বোঝা যাচ্ছে এই সূত্রকে স্যাটিসফাই করতেছে না। ফলে বুঝতে হবে যে ওই ম্যাথের ইনফরমেশন গুলা সাইনোসয়েডালের জন্য না। তাই কিছু কিছু ম্যাথে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এই সূত্র তো আমরা জানি যে SNR/DB সূত্র, কিন্তু এই সূত্রের মান একরকম আর ওইটার মান আর এক রকম। তাহলে বুঝতে হবে যে আমরা এই সূত্র তখনই ইউজ করব যখন পিওর সাইনোসয়েডাল বলে দিবে প্রশ্নে, অথবা ভ্যালুগুলো থেকে আসলে বোঝা যাবে। কারণ কিছু ব্যাক ক্যালকুলেশন করেও আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে এটা স্যাটিসফাইড কিনা। তো যাই হোক, আমরা মোটামুটি ম্যাথ দেখলে ওই জিনিসটা আমি আরেকবার বলে দেবো যে কোন ম্যাথের ক্ষেত্রে কিভাবে করব না করব। সঞ্জয় শর্মাতে এই সূত্রগুলো মানে এইটাকে আরেকটু মডিফাই করে লিখছে অনেক সময়, যে 1.8 প্লাস 6n, সম্ভবত এরকম টাইপেরই কিছু একটা লিখছে। তো যাই হোক, আপনি যেভাবে লিখতে পারেন, তবে মোটামুটি বেশিরভাগ রাইটার অথবা ভিডিও বলেন, ইউটিউব বলেন, শিট বলেন, এইটা যেহেতু বেশি ফলো করে, আমরাও এটাই ফলো করব বেশিরভাগ। এই সূত্র তখন ইউজ করব যখন সাইনোসয়েডাল হবে। ওকে। এবার আরেকটা সূত্র পাবেন, সেটা নর্মালি বিপিলাতিতে থাকবে না, সঞ্জয় শর্মাতেই বেশিরভাগ আছে। যদিও এটা নন সাইনোসয়েডালের জন্য বলা থাকে, বাট অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে স্কোয়ার ওয়েভের জন্য। বাট ওই যে বললাম, কিছু প্রচলিত সিস্টেম আছে, অর্থাৎ আপনি যখন বুঝে যাবেন যে নন সাইনোসয়েডাল,
অথবা ধরেন টিভি সিগন্যাল, বিশেষ করে সঞ্জয় শর্মাতে টিভি সিগন্যালের জন্য ওই জিনিসটা আসলে ইউজ করছে। তো আমরা এই দুইটা জিনিস মনে রাখবো, যে হয় স্কোয়ার ওয়েভ বলুক অথবা টিভি সিগন্যাল বলুক, আমরা ওই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তো কিভাবে আসতেছে একটু দেখেন। স্কোয়ার ওয়েভ যদি হয় তাহলে সিগন্যাল পাওয়ার কত, স্কোয়ার ওয়েভের আরএমএস ভ্যালু হচ্ছে পিক ভ্যালুর সমান হয়, তাহলে সিগন্যাল পাওয়ার হবে হচ্ছে এমপি স্কোয়ার। সিম্পল হিসাব, এখানে আর বাই রুট টু থাকে না, যেহেতু স্কোয়ার ওয়েভের আরএমএস ভ্যালু এমপি বা পিক ভ্যালুর সমান হয়, ফলে এখানে সিগন্যাল পাওয়ার সিম্পলি এমপি স্কোয়ার হবে। এটাও কিন্তু মোটামুটি অ্যামপ্লিচিউড মডুলেশনের এখানে বলছিলাম। তাহলে এখানে এসএনআর ডিবিটা কত হবে? 10 log 10 সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তো সিগন্যাল পাওয়ার এমপি স্কোয়ার, নয়েজ পাওয়ার, নয়েজ পাওয়ার আমরা দেখছিলাম হচ্ছে এমপি স্কোয়ার বাই 3L স্কোয়ার। বাস, এবার একটু ক্যালকুলেশন, সরি, এমপি স্কোয়ার কাটবে, 3L স্কোয়ার উপরে উঠে যাবে। তাহলে লেখা যায় 10 log 10 3L স্কোয়ার, যেহেতু এন দ্বারা সবকিছু প্রকাশ করতেছে। ওই যে এল স্কোয়ার করলে 2 টু দি পাওয়ার 2n হয়, সেটা তো দেখলাম। তাহলে এবার জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? 10 log 10 3 প্লাস 2n, 2n মানে তো 20 হয়ে যাবে যেহেতু আগের 10 আছে, log 10 2। এবার দেখেন কত আসে। 4.77। সঞ্জয় শর্মা বইতে এই 4.77 কে 4.8 ধরতেছে। প্লাস 10 log 10 2 যদি করি কত আসে, মানে 20 into log 10 2 6.02, এটাকে 6 ধরে আমি 6.02 লিখলাম, 6.02 তাহলে এই যে 1.76 এর পরিবর্তে দেখতে পাবেন সঞ্জয় শর্মার বই যাদের কাছে আছে বা পিডিএফ আছে বা যাই হোক, দেখবেন যে এই সূত্রের পরিবর্তে এই সূত্র কিছু কিছু ম্যাথে ইউজ করতেছে। তাহলে এই সূত্র কখন ইউজ করা যাবে? যখন স্কোয়ার ওয়েভ বলে দিবে। তবে টিভি সিগন্যালের জন্য সঞ্জয় শর্মাতে কি করতেছে, এই ইয়েটা ইউজ করবে না, ওখানে মেবি স্কোয়ার ধরে নিয়েছে বা যাই হোক, আমরা স্ট্যান্ডার্ড হিসাবে মনে রাখতে পারি যে এটা কখন হবে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এসএনআর ডিবির যে সূত্র আছে সেটা। তবে আমাদের মোটামুটি এই সূত্রটাই বেশি আমরা পড়বো। আর যদি এমন থাকে যে আলাদাভাবে আপনাকে সিগন্যাল পাওয়ার দেওয়া আছে, নয়েজ পাওয়ার দেওয়া আছে, তাহলে আমরা এই যে এই সূত্রটা ইউজ করব। আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সূত্র, মানে যে কোনো সিগন্যালের জন্য এটা ওকে। এই হচ্ছে আপাতত আমাদের এসএনআর ডিবি। আচ্ছা, আরো কিছু কিছু এক্সট্রা টাইপের সূত্র আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে এর আগের সূত্রগুলো আমরা কি পাওয়ার হিসাবে রিপ্রেজেন্ট করতেছি এসএনআরডিবি কে। তো কিছু কিছু সূত্র থাকবে ওইগুলো আবার পাওয়ার হিসাবে না, ভোল্টেজ কারেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করবে। সেগুলো একটু দেখা লাগতে পারে, কারণ ওই যে এক এক বইতে ধরেন এক এক রকম ভাবে আসতে পারে, বা প্রশ্ন অনেক সময় একটু ঘোরাই দিতে পারে। আমাদের কাজ হচ্ছে মূল সূত্র মুখস্থ করা, জাস্ট একটু ঘুরে ফিরে আর কি দেখতেছি। তাহলে ধরেন আমরা জিনিসটাকে ভোল্টেজ বা কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, এসএনআরডিবি কে ভোল্টেজ বা কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে এসএনআরডিবি, আমি কিন্তু এবার টোটালি হচ্ছে ইতে চলে যাচ্ছি, সাইনোসয়েডালে চলে যাচ্ছে। কারণ সাইনোসয়েডের তো আমরা জানি যে হচ্ছে ওই ভোল্টেজ কারেন্ট দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এটা সমান কত লেখা যায়,
লগ 10। ধরলাম নয়েজ পাওয়ারকে আমরা নয়েজের ভোল্টেজ হিসাবে VN² বাই 2R বলতেছি, আর সিগন্যাল ভোল্টেজ VN বলি, অথবা এমপি যেটা বলছিলাম সেটা দ্বারা প্রকাশ করি, MP² বাই 2R। মানে ভোল্টেজ আকারে দেখাতে চাচ্ছি, একটা হচ্ছে সিগন্যাল ভোল্টেজ আর একটা হচ্ছে নয়েজের ভোল্টেজ। তাহলে এটাকে যদি প্রকাশ করি তাহলে এটা হবে কি সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। তাহলে সিগন্যাল পাওয়ার মানে হচ্ছে MP²বাই 2। এই 2R এমনি কাটাকাটি হয়ে যাবে, ওইটা আমি আর দেখাচ্ছি না। তাহলে VN², এটা থাকতেছে আমাদের ইয়ে। তাহলে SN/dB এটা সমান কত হবে? দেখেন এই দুইটার উপরে একবার স্কোয়ার করা যায়, log 10 ওই দুইটা এর সামনে চলে আসতে পারে। তাহলে এটা হয়ে যাবে 20 log 10। তার মানে আমাদের যদি পাওয়ার হিসাবে অনুপাত না দিয়ে ভোল্টেজ হিসাবে দেয়, তাহলে আমাদের সূত্র হবে SN/dB 20 log 10 MP/VN। এটা কিন্তু অনেক সময় কনফিউজ হতে পারেন যে কখন 10 নেব কখন 20 নেব। এই 20টা কিন্তু আসতেছে এই ভোল্টেজের কারণে। তো আমরা পাওয়ারকে যেমন V²বাই 2R দিয়ে প্রকাশ করতেছি, সেম ভাবে কারেন্ট দিয়ে প্রকাশ করলে হয় ½ I²R। I² আর I² কাটাকাটি হয়ে যায়, সরি, ½ × R কাটাকাটি হয়ে যায়, থাকে কত I²। তো I²বাই I², সেই ক্ষেত্রেও তো ওই যে মাথার টুটা সামনে চলে আসে। ফলে আমরা কারেন্ট দিয়েও যদি প্রকাশ করি কোনো কোনো ইয়েতে আসে, তাহলে সেখানেও আমাকে 20 ইউজ করতে হবে। তাহলে শর্টকাটে আমরা মনে রাখবো, যখন ভোল্টেজ কারেন্ট দিয়ে মূলত এই জিনিসটা থাকবে, তখন আমরা হচ্ছে সামনে 20 লগ নিয়ে নেব, আর পাওয়ার দিয়ে থাকলে তো 10 লগ থাকবে। এটা নর্মাল সূত্র, এখানে আসলে কোনো ঝামেলা হচ্ছে না। আপাতত এই জিনিসটা একটু টুকটাক মনে রাখলে হবে, এখানে আর তেমন কিছু নাই। তাহলে এই আমি দেখি আর কিছু সূত্র বাকি আছে নাকি। আচ্ছা, এবার আর টুকটাক কিছু ইম্পর্টেন্ট কথা আসলে একটু বলার আছে। এটা হচ্ছে প্রথম দিন কিন্তু আমরা মানে গতদিন অলরেডি আলোচনা করে ফেলছি যে আমাদের কোনো একটা মেসেজের ম্যাক্সিমাম কম্পোনেন্ট যদি থাকে FM, তাহলে আমাকে নাইকুইস্ট রেট মানে হচ্ছে সেই ম্যাক্সিমামের দ্বিগুণ, এবং আমার স্যাম্পলিং রেট অবশ্যই এই দ্বিগুণের সমান বা বেশি হতে হবে। কম নিলে কি হবে সেটা গতদিন কিন্তু আমরা দেখছিলাম যে সিগন্যালের যে ওভারল্যাপের কারণে আমরা অরিজিনালটা পাবো না। তার মানে আমাদের এটা হচ্ছে কন্ডিশন যে আমাদের স্যাম্পলিং রেটটা 2FM এর সমান বা বড় হতে হবে। তবে সমান নিতে পারি সেটার একটা স্পেশাল নাম আছে নাইকুইস্ট রেট। এই জন্য প্রশ্ন অনেক সময় বলতে পারে সিগন্যাল মানে কোথায় মডুলেশনের ক্ষেত্রে স্যাম্পলস অ্যাট নাইকুইস্ট রেট, অথবা বলতে পারে যে মোর দেন সামথিং এত পার্সেন্ট বা এত গুণ। তখন আমরা সেই পার্সেন্ট আকারে দেব। আপাতত এতটুকু মনে রাখলেই চলতেছে, আমরা যখন ম্যাথ করব তখন এটা নিয়ে আলোচনা করব। এবার আসি বিট রেট জিনিসটা কি। খেয়াল করেন, আমরা যখন কোনো সিগন্যালের ক্ষেত্রে বলি, ধরেন এই সিগন্যালটা এরকম, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? একটা পূর্ণ স্পন্দন হইতে যেই পরিমাণ টাইম লাগতেছে সেটাকে আমরা বলতেছি টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি কি বলতেছি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একক সময়ে যেই কয়টা আমাদের স্পন্দন হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি।
এবার আমরা একটা নির্দিষ্ট সময়ে বা ধরেন 1 সেকেন্ড দিয়ে প্রকাশ করি। 1 সেকেন্ডে আমরা ধরে নিচ্ছি যে এফএস এফএস পরিমাণ ধরেন আমাদের এফএস পরিমাণ যদি আমরা ইয়ে করি, ওই যে যে স্যাম্পলের কথা বলতেছি, এবং ধরলাম যে আমরা প্রত্যেক যে স্যাম্পলটা পাঠাচ্ছি, ধরেন কোনো একটা এরকম বক্স কল্পনা করি, যে একটা বক্সে করে প্রত্যেকবারে বা প্রত্যেক সেকেন্ডে আমরা অ্যাকচুয়ালি মানে বিট তো পাঠাবো, আমরা যে বলছি যে বিট পাঠাবো, 1 বিট করে পাঠাতে পারি, 2 বিট করে পাঠাতে পারি, বা যে কোনো বিট পাঠাতে পারি। তো আমি ধরলাম যে প্রত্যেকবারে এক একটা যে আমার স্যাম্পলের বক্স যাচ্ছে, সেই বক্সে টোটাল এন পরিমাণ করে আমার স্যাম্পল যাচ্ছে, এন পরিমাণ করে, মানে এক কথায় সরি, এন পরিমাণ করে বিট যাচ্ছে। এন বিট আমি পাঠাচ্ছি প্রত্যেক সেকেন্ডে, টোটাল এফএস আমাদের হচ্ছে সেই স্যাম্পলটা যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করেন, মূলত জিনিসটা কি, আমি যদি একটু এক্সাম্পল দেই, যে আমি অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আর এক জায়গায় হচ্ছে বই পাঠাচ্ছি, একটা বক্স আছে, বক্সের ভেতরে আমি হচ্ছে প্রত্যেকবারে কথার কথা 2টা করে বই পাঠাচ্ছি। এই যে বক্স, এই বক্সটাই হচ্ছে যে এটা, এবং প্রত্যেক সেকেন্ডে আমি এরকম বক্স পাঠাচ্ছি ধরেন 3টা। তাহলে কি বললাম, প্রত্যেক সেকেন্ডে আমার 3টা করে বই যাচ্ছে, এবং প্রত্যেক সেকেন্ডে যে 3টা করে বই মানে সরি 3টা করে বক্স যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 3টা করে বক্স যাচ্ছে, আর প্রত্যেকটা বক্সের ভিতরে 2টা করে বই আছে। তাহলে 1 সেকেন্ডে টোটাল বক্স যাচ্ছে কয়টা? প্রত্যেক সেকেন্ডে 3টা বক্স যাচ্ছে, কিন্তু আমি যদি বলি 1 সেকেন্ডে টোটাল বই যাচ্ছে কয়টা, তাহলে আমি বলতে হবে 1 সেকেন্ডে টোটাল বই যাচ্ছে হচ্ছে 6টা। তাহলে এইখানে যদি আমি এরকম বলি যে টোটাল বিট তাহলে কয়টা যাচ্ছে, এক একটা সেকেন্ডে এফএস পরিমাণ করে আমার চলে যাচ্ছে, যার ভেতরে এন পরিমাণ করে বিট আছে। ফলে আমি বলতে পারি যে আমার টোটাল বিট কত, ওই যে 2টা ইন্টু 3টা, তার মানে এন ইন্টু এফএস, তার মানে টোটাল আমার বিট চলে যাচ্ছে হচ্ছে কি পরিমাণ, এন ইন্টু এফএস পরিমাণ। তাহলে টোটাল বিট ইন 1 সেকেন্ড এন এফএস। প্রতি সেকেন্ডে যতগুলা করে বিট যায় সেটাকেই বলে বিট রেট। রেট মানে আসলে হার বোঝায় যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ যাচ্ছে। তাহলে এইটাকেই আমরা বলতেছি হচ্ছে বিট রেট, যেটাকে আমরা অনেক সময় কিছু কিছু বইতে আরবি দ্বারা প্রকাশ করতে পারি, আপাতত আমি আরবি দ্বারাই প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে আমার বিট রেটের সূত্র, যে আমি প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট পাঠাচ্ছি। এর একক এফএস এর এককের মতোই হবে, আমরা হার্জ বলতে পারি, আবার কেবিপিএস আকারেও বলতে পারি, একই কথা, হার্জ যা কথা, বিট পার সেকেন্ড তাই কথা, কেবিপিএস তো না, বিপিএস আর কি, পরে ওইটাকে কিলো বানাইলে সেটা কেবিপিএস হয়ে যাবে। নর্মাল সেন্স মানে নর্মালি আসলে প্রচলিত হিসাবে বিট রেটকে কেবিপিএস আকারে প্রকাশ করা হয়, আর ব্যান্ডউইথকে হার্জ আকারে প্রকাশ করা হয়, অথবা কিলো হার্জ আকারে প্রকাশ করা হয়। বাট হার্জ যা কথা, বিট পার সেকেন্ড তাই কথা। এবার ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে ব্যান্ডউইথ আমরা কিভাবে ইয়ে করব। দেখেন, যে আমরা যদি একটা অংশ ধরেন এরকম নিলাম, এই হচ্ছে একটা সিগন্যাল আমি পাঠাতে চাচ্ছি, এটা ধরেন 5, এটা হচ্ছে -5, এটাকে অ্যাসাইন করা হয়েছে 1 দ্বারা, এটাকে অ্যাসাইন করা হয়েছে 0 দ্বারা। তাহলে এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে একটা টাইম পিরিয়ড। এইটা ধরেন 1 সেকেন্ড যদি হয়, এইটার স্যাম্পল হচ্ছে 1 হার্জ টোটাল। এবং খেয়াল করে দেখেন, প্রতি স্যাম্পল মানে এক কথায়
এট এ টাইম আমরা কি করতেছি, একটা করে বিট পাঠাচ্ছি। একবার ওয়ান পাঠাচ্ছি, একবার জিরো পাঠাচ্ছি, তারপরে ধরেন আবার ওয়ান পাঠালাম, আবার জিরো পাঠালাম, আবার ওয়ান পাঠালাম, আবার জিরো পাঠালাম। তার মানে আমার কাছে যদি এক বিটের একটা বক্স থাকে, অথবা আমি বলতে পারি যে এক একটা বক্সের ভিতরে করে আমি মাত্র একটা করে বই পাঠাচ্ছি। মানে আমি একটা বক্স পাঠাচ্ছি, ওর ভিতরে একটাই বই পাঠাচ্ছি। একটা বক্স পাঠাচ্ছি, একটাই বই পাঠাচ্ছি। তার মানে এক বিট করে ইউজ হচ্ছে। খেয়াল করে দেখেন যে আমি কি করতেছি, মাত্র একটা করে বিট ইউজ করতেছি। এরপরে আমি বলতে পারি যে তাহলে আমার টোটাল যে বিট কত। যেহেতু এক সেকেন্ডের কথা বলতেছি, তাহলে টোটাল বিট হচ্ছে n × fs। এটা বিট রেট, বিট রেটকে সময় দ্বারা গুণ করে ফেললে হয়ে যাবে টোটাল বিট। যেহেতু এক সেকেন্ড, এক গুণ করলে তাই থাকে। এখানেও কিন্তু আমরা তাই দেখছিলাম যে টোটাল বিটকে আমরা এনএফএস বলছিলাম, পরে ওটাকে বিট রেট বলতেছি। কেন? কারণ এই যে এক সেকেন্ড কথাটা আছে, এক সেকেন্ড হইলে ওইটা রেট হিসেবে চলে আসে। ফলে ওইটাকে যখন আমি আবার বিট বানাবো তখন ওই এক সেকেন্ড দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে টোটাল আসতেছে এনএফএস। এবার একটু ভালো করে বুঝেন যে আমাদের ব্যান্ডউইথ কতটুকু। এখান থেকে শুরু করে এইটুকুর ভিতরে ব্যান্ডউইথ কত? 1 হার্জ। তার মানে আমরা 1 হার্জ ব্যান্ডউইথ যখন আমরা বলতেছি, সেখানে টোটাল কয়টা বিট গেল? একটা করে কিন্তু বিট পাঠাচ্ছি, ওকে, কোনো প্রবলেম নাই। কিন্তু টোটাল কয়টা বিট পাঠাই দিলাম? টোটাল 2টা বিট পাঠাই দিলাম। তার মানে আমি বলতে পারি যে 2টা বিট পাঠাতে ব্যান্ডউইথ লাগে কত? মিনিমাম বলতেছি, কারণ ম্যাক্সিমামের কোনো শেষ নাই, ইনফাইনাইট হতে পারে। আমার বই পাঠানোর দরকার 10টা, আমি 100টা বক্স পাঠাই দিছি, কোনো সমস্যা না, আমার 10টা বই গেলেই চলতেছে। যদিও এরকম কাজ আমরা করব না, বাট আমরা চাইলে তো পাঠাতেই পারি, সেটা আলাদা কেস। তাহলে 2টা বিট পাঠাতে ব্যান্ডউইথ লাগে মিনিমাম কয়টা? একটা। এবার ভালো করে বুঝেন, একটা বিট পাঠাতে তাহলে কয়টা লাগবে ব্যান্ডউইথ? হাফ। একটা বলাটা ঠিক না, 1 হার্জ। এটা লাগবে ½ হার্জ। তাহলে টোটাল বিট কি পরিমাণ থাকে আমাদের হাতে? এনএফএস পরিমাণ। এইটাকেই আমরা বলতেছি মিনিমাম ব্যান্ডউইথ। ভাই 1 হাজারটা কিভাবে সিলেক্ট করলেন? এই যে বলতেছি, টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড, আমি তো 1 সেকেন্ড প্রথমেই বলে দিলাম যে সবকিছু 1 সেকেন্ডের জন্য হিসাব করতেছি। 1 সেকেন্ড না হলে তো আর এই যে এইসব আনতে পারতাম না। তো 1 সেকেন্ড যদি হয় 1/1, মানে কি 1 হার্জই হয় না? হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের সূত্র, আমরা মুখস্থ করব যে মিনিমাম ব্যান্ডউইথ বললেই আমরা কি করব, বিট রেট বাই 2 করে দেব। কেন করে দেব সেটা কিন্তু আমি আসলে বুঝালাম যে এই কারণে আমরা এই কাজটা করব। আর যদি নর্মাল ব্যান্ডউইথ বলে, বা আমরা এক্ষেত্রে ম্যাক্সিমামও বলতে পারি, মানে এর বেশি আমরা ইউজ করব না, সেটা হচ্ছে কত, আরবি অথবা এনএফএস। নর্মালি দেখা যাবে বেশিরভাগ প্রশ্নে মিনিমামই বলবে, আর মিনিমাম না বললে আমরা ডিরেক্ট বিট রেটটা হিসাবে বলে দিলেই ওকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক মানে এইটা অনেকবার আসবে, অনেকবার ইয়েতে থাকবে, অনেক জায়গায় লাগবে মিনিমাম ব্যান্ডউইথ কত। আর একটা খুব ইম্পর্টেন্ট ই আছে, সেটা হচ্ছে
সিগনালিং রেট, সিম্বল রেট অথবা বড রেট। এটা আমাদের মনে রাখবো যে সিম্বলিং রেট, বড রেট অথবা সিগন্যালিং রেট যদি বলে সেটা হবে হচ্ছে RB/N। এটা অনেক সময় ডিরেক্ট প্রশ্নে চাইতে পারে, না চাইলে এক্সট্রা হিসাবে আসলে লাগবে না, মানে অন্য কোনো ম্যাথ করতে গেলে এটা লাগতেছে এরকম লাগবে না। বাট আমাদের হচ্ছে ডিরেক্ট যদি চাই আমরা ইউজ করব যে হচ্ছে সিগন্যালিং রেট বা বড রেট সমান আসলে কত। আদারওয়াইজ এটা আসলে কোনো দরকার নেই। তাহলে মোটামুটি আমাদের যদি ইম্পর্টেন্ট কথা বলি, এইটুকু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এর ভেতরে আমাদের সূত্রগুলো লাগবে। আরো কিছু সূত্র আছে বাট আজকে আমি দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা হচ্ছে PCM এর ম্যাথ ডিসকাস শুরু করব। আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যদি কোথাও টেলিফোন সিগন্যাল বলে দেয়, সেই ক্ষেত্রে আমরা ফিক্সড হিসাবে 8 কিলো হার্জ ইউজ করবো। এটা হচ্ছে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড ফর্মুলা। ওই জন্য প্রশ্নে অনেক সময় নাও বলা থাকতে পারে, না বললেও আমরা এটা মুখস্থ ইউজ করে ফেলবো। টেলিফোন বললেই আমরা স্যাম্পলিং রেট হচ্ছে 8 কিলো হার্জ ইউজ করবো, এটা মুখস্থ রাখবেন। ওকে, তাহলে আপাতত এই পর্যন্তই। আমরা নেক্সট দিন আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ডিবিএম। আর ডিবির একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা নিয়ে আলোচনা করব যে কিভাবে কি আসলে এটা কোন সময় কি ইউজ হবে, সূত্র কোনটা ঠিক কোনটা ভুল। আর টুকটাক কিছু জিনিসপত্র আছে ছোটখাটো, ওইগুলা নিয়ে আলোচনা করে দেন আমরা ম্যাথের দিকে, মানে ম্যাথ আলোচনা শুরু করব। তবে আজকে যা যা দেখালাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, সূত্র হিসাবে বলেন বা ইয়ে বলেন, সবগুলাই হচ্ছে আমার নোট খাতায় দেখবেন দেওয়া আছে। মোটামুটি ওইটুকু ওইটুকু দেখলেই চলবে, যা যা সূত্র আছে ওইগুলোর থেকে দেখবেন। আর মোটামুটি একটু আলোচনাগুলো দেখলে দেখবেন যে সূত্রগুলো আসলে মনে রাখতে ইজি হবে, যে কেন আসলে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ এরকম আসতেছে, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ কি আসতেছে, বিট রেট কি জিনিস, বড রেট কি জিনিস। আর ইউনিট গুলা মনে রাখবেন, ইউনিট গুলা খুব ইম্পর্টেন্ট। বিট রেট কে আমরা বিপিএস আকারে দেখবো অথবা কেবিপিএস, একই কথা, ওই হাজার হিসাবে আসলে সেটা কেবিপিএস। ব্যান্ডউইথ কে আমরা হার্জ হিসাবে কাউন্ট করব। আর এই যে সিগন্যালিং রেট বা বড রেট, এটা হচ্ছে বড পার সেকেন্ড। ধরেন এই অনুপাত করে আসলো 2000, তাহলে আমরা বলবো 2000 বড পার সেকেন্ড। তো 2000কে আমরা এভাবে লিখতে পারি 2 কিলো বড পার সেকেন্ড। সেম ভাবে আরবি যদি আসে 2000, আমরা লিখবো 2000 বিপিএস অথবা 2 KBPS বা 2 KBPS, যেটা আমরা সচরাচর ইউজ করি, কেবিপিএস আকারে বলে থাকি এই জিনিসটাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 KBPS। ওইটাকে যখন 2 দ্বারা ভাগ করে দিব হয়ে যাবে 1, সেটাকে লিখবো মিনিমাম ব্যান্ডউইথ 1 কিলো হার্জ। এটা আমি ম্যাথের সময় করব, এই জন্য আর এখানে অত বেশি না বললেও চলতেছে, আপাতত জাস্ট হিন্ট দিয়ে দিলাম। তো এই পর্যন্তই দেখেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে এটা নিয়ে বাকি আলোচনা করবো। এটুকু সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে।